নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প দ্বীপের নাম অজানা। লেখক উইলিয়াম সামব্রট। এই কাহিনীটি রচিত হয়েছে একটি গ্রিক কিংবদন্তিকে আশ্রয় করে। এক অপূর্ব অলৌকিক কাহিনী। মূল কাহিনীর কেলি এলিয়টই হল বর্তমান কাহিনীর কৃষ্ণেন্দু। উঁচু দেয়ালের গায়ে একটা ফাটলে চোখ রাখল কৃষ্ণেন্দু। ভিতরের দিকে তাকালো। ওর কাঁধে পিঠে লুটিয়ে পড়ছে ইজিয়ান অগ্নিবর্ষী খর রৌদ্রের তাপ গ্রাহ্য না করল কৃষ্ণেন্দু। তাকিয়ে রইল সেই দেওয়ালের দিকে। ইজিয়ান সাগরের সুনীল জলরাশির বুকে এক টুকরো নুড়ির মতোই ছোট্ট এই দ্বীপটি। এই অখ্যাত অজানা দ্বীপে এই বিশাল পাঁচিল তৈরি করল কারা? উঁচু পাঁচিলের আড়ালেই বা কী রহস্য লুকিয়ে রয়েছে তা জানবার জন্যই কৃষ্ণেন্দুর এখানে আগমন। ওপাশে ছোট্ট একটি ঝর্ণা, ঝিরঝির করে জল পড়ছে। ঝর্ণার পাশে দুটি মূর্তি, মা আর ছেলে। মায়ের কোলে উঠবার চেষ্টা করছে ছেলেটি। পাথরের তৈরি মূর্তি দুটি, কিন্তু পাথর এত দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না। পকেট থেকে একটা ছোট্ট দূরবীন বের করলো কৃষ্ণেন্দু। এবার ফাটলের মধ্যে দিয়ে তাকিয়ে চমকে উঠল ও। কি অপূর্ব সুষমামণ্ডিত পাষাণময়ী নারী মূর্তি। মাথাটি একটুখানি হেলানো, চোখ দুটি বিস্ফারিত, গভীর বিস্ময়ে দৃষ্টিহীন পাষাণ চোখ দুটি যেন তাকিয়ে রয়েছে এক মহা রহস্যের দিকে। কী সে রহস্য? মায়ের হাঁটু ধরে কোলে উঠবার চেষ্টা করছে ছেলেটি। এক দুরন্ত দামাল ছেলে যেন মাকে দেখতে পেয়ে ছুটে এসে ঝাঁপিয়ে পড়তে চাইছে মায়ের কোলে। তার গতিবেগ, তার দেহ ভঙ্গিমা, তার অপার আনন্দ সব কিছুতেই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ভাস্কর। মূর্তি দুটি যেন জীবন্ত। কোন মহাশিল্পী তৈরি করেছেন এই নিখুঁত ম্যাডোনা? কোন যুগে, কোন কালে? পৃথিবীর কোনো ক্যাটালগেই তো এই মাতৃমূর্তির কথা লেখা নেই। কোনো রকম পূর্ব পরিকল্পনা না নিয়ে হঠাৎই এই নাম না জানা দ্বীপভূমিতে এসে পড়েছে কৃষ্ণেন্দু। ইংল্যান্ডে পড়াশোনা করতে এসেছিল ও। পড়াশোনা শেষ হতে দেশে ফিরবার আগে একবার কন্টিনেন্ট ঘুরে বেড়াবার ইচ্ছে হলো ওর মনে। ইতিহাসের ছাত্র হিসেবে প্রাচীন ইউরোপীয় সভ্যতার লীলাভূমি রোম আর গ্রিস সম্বন্ধে ওর মনে প্রচণ্ড কৌতূহল ছিল। ফ্রান্সের মার্সাই থেকে ইটালির রোম, তারপর দ্রুতগতিতে ইটালি ঘুরে ও এসে পৌঁছল গ্রিসের রাজধানী এথেন্সে। গ্রিসের মূল ভূখণ্ড থেকে যাত্রীবাহী জাহাজ ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে যাতায়াত করে। এমনি একখানা জাহাজেই চেপে বসেছিল কৃষ্ণেন্দু। জাহাজখানা জরাজীর্ণ। কোনো রকমে ধুঁকতে ধুঁকতে ইজিয়ানের সুনীল জলরাশি ভেদ করে এগিয়ে চলেছিল দ্বীপ থেকে দ্বীপান্তরে। লেসবস থেকে সিয়স, সিয়স থেকে স্যামস, সেখান থেকে ইকারিয়া দ্বীপ ছুঁয়ে জাহাজখানা এগিয়ে চলেছিল দক্ষিণে সাইক্লাডিস দ্বীপমালার দিকে। প্রাচীন প্রাচ্যের সংস্পর্শে এসে ইজিয়ান সাগরের দ্বীপমালার সভ্যতার স্ফুরণ হয়েছিল সুপ্রাচীনকালেই। গ্রিক পুরাণের অনেক দেবতার বিচরণভূমি এই দ্বীপগুলো। প্রত্নতাত্ত্বিক সম্পদের দিক থেকে দেখতে গেলেও এ অঞ্চলে অনেক দ্বীপই খুব সমৃদ্ধ। দ্বীপ থেকে দ্বীপান্তরে ঘুরতে ঘুরতে কৃষ্ণেন্দু কিছু কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনও সংগ্রহ করেছিল। ইকারিয়া থেকে জাহাজ ছাড়বার পর সমুদ্রে ছোটোখাটো একটা ঝড় উঠেছিল। ঝড়ের সময় ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছিল। বাতাসের ধাক্কায় জাহাজ যাচ্ছিল দক্ষিণ পশ্চিম দিকে। ঝড় থামতে ইঞ্জিন আবার চালু হলো। পুরনো হাঁপানি রুগীর মতো কাঁচতে কাঁচতে ইঞ্জিনখানা আবার জরাজীর্ণ জাহাজখানাকে চালিয়ে নিয়ে চলল। জাহাজে রেডিও ছিল না, কিন্তু এই নিয়ে ক্যাপ্টেনের মনেও কোনো চিন্তা ভাবনা ছিল না। কেননা অসংখ্য দ্বীপে ভরা ইজিয়ান সাগরে দিগ্ভ্রষ্ট হয়ে কে আবার হারিয়ে যায়। সাগরের সুনীল জলরাশি ভেদ করে একটা জলের পোকার মতোই জাহাজখানা এগিয়ে চলছিল। আবার এই সমুদ্রেই দূর দিগন্ত সীমার নুড়ির মতোই ছোট্ট দ্বীপটা কৃষ্ণেন্দুর নজরে এলো। চোখে বাইনোকুলার লাগিয়ে চমকে উঠল। এক বিরাট উঁচু পাঁচিল দেখা যাচ্ছে। দ্বীপের প্রায় অর্ধেক অংশই আড়াল করে রেখেছে উঁচু দেয়ালটা। এ কোন দ্বীপ? কৌতূহলী হয়ে ক্যাপ্টেনের খোঁজে পা বাড়ালো কৃষ্ণেন্দু। ক্যাপ্টেন ডেকেই ছিলেন, কয়েকজন লস্করকে কি যেন নির্দেশ দিচ্ছিলেন। মিস্টার ক্যাপ্টেন, দূরে একটা ছোট দ্বীপ দেখা যাচ্ছে। ক্যাপ্টেন হাসলেন, তাকালেন সমুদ্রের দিকে। একটা বিরাট উঁচু পাঁচিল দেখা যাচ্ছে দ্বীপটার মধ্যে। সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনের মুখের হাসি মিলিয়ে গেল। তিনি মুখ ঘুরিয়ে নিলেন সমুদ্রের দিক থেকে। ও কিছু নয়,
একটু যেন কর্কশ্বরেই ক্যাপ্টেন বললেন, অল্প কয়েক ঘর গরিব লোক ওই দ্বীপে থাকে, ওরা ছাগল চড়িয়ে দিন গুজরান করে, দ্বীপটার কোনো নাম পর্যন্ত নেই। কিন্তু একটা বিরাট উঁচু পাঁচিল দেখা যাচ্ছে, দেখুন দেখুন না। ক্যাপ্টেনের দিকে বাইনোকুলারটা এগিয়ে ধরে কৃষ্ণেন্দু বলল, না না, দেখবার দরকার নেই। অনাবশ্যক ব্যস্ততার সঙ্গে ক্যাপ্টেন বললেন, ও একটা ধ্বংসাবশেষ। ইজিয়ানের দ্বীপগুলোতে তো এরকম কতই দেখা যায়। ওখানে একবার যাওয়া যায় না? ওখানে যাবেন? গিয়ে কি করবেন? ওখানে কোনো জাহাজ ঘাটা নেই, দ্বীপে কেউ যায় না। ও দ্বীপ আপনার পছন্দ হবে না, হোটেল নেই, ইলেকট্রিসিটি নেই। তাছাড়া ক্যাপ্টেনের বাক্যস্রোত সহসা থেমে গেল। আমি ওই পাঁচিলটা আর ওপাশে কী আছে দেখতে চাই। স্থির দৃষ্টিতে ক্যাপ্টেন তাকালেন কৃষ্ণেন্দুর দিকে। দেখা গেল তিনি বেশ বিব্রত হয়ে পড়েছেন। পাঁচিলের ওপাশে কিছু নেই। এই খুব পুরনো জায়গা, সভ্যতার সব চিহ্নই বহুকাল ধুয়ে মুছে গেছে। আমি পাঁচিলটা দেখব, শান্ত অথবা দৃঢ়স্বরে কৃষ্ণেন্দু বলল। কিন্তু জাহাজ তো দ্বীপে যাবে না। বেশ তো, আমায় একখানা নৌকো দিন, আমি একলাই ঘুরে আসবো দ্বীপ থেকে। কিন্তু দ্বীপটা তো অনেক দূরে, আপনি যাবেন আসবেন, অনেক সময় তো চলে যাবে। জাহাজ কতক্ষণ অপেক্ষা করবে আপনার জন্য? অপেক্ষা করবার দরকার নেই, আমি ইজিয়ানের দ্বীপগুলো দেখতেই বেরিয়েছি। পছন্দ হলে দ্বীপটায় আমি রাত্রিবাসও করতে পারি। তবে আপনি ফিরবেন কি করে? সে একটা ব্যবস্থা হয়ে যাবেই। এই দ্বীপের লোকেরা কি আর বাইরের সঙ্গে মোটেই যোগাযোগ রাখে না? আপনি শুধু একটা লোক দিন আমাকে, যে নৌকোয় করে আমাকে দ্বীপে পৌঁছে দিয়ে আসবে। কোনো লোকই ও দ্বীপে নামতে চাইবে না, নামতে হবেও না। আমায় শুধু পৌঁছে দিয়ে আসলেই হবে। আপনার কি যেতেই হবে? না গেলেই হয় না? ক্যাপ্টেনের গলার স্বরে যেন মিনতি ঝরে পড়ল। এ কথা বলছেন কেন? মনে হচ্ছে আমার দ্বীপে যাওয়াটা আপনার মোটেই পছন্দ নয়। না, বলছিলাম এতটা ঝুঁকি নেবার দরকারই বা কী? অপ্রস্তুতভাবে ক্যাপ্টেন বললেন। শেষ পর্যন্ত একজন মাল্লাকে সঙ্গে নিয়ে জাহাজ থেকে নৌকো করে বেরিয়ে পড়ল কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দুকে দ্বীপে পৌঁছে দিয়ে মাল্লাটা যেভাবে পরিমরি করে নৌকো নিয়ে চলে গেল, তাতে বেশ অবাকই হলো। ওর সামনে গ্রামের পথ জনহীন, কয়েকখানা পালতোলা ছোট নৌকো দেখা যাচ্ছে ঘাটে। এই নৌকোগুলোর বাইরের জগতের সঙ্গে এই নামহীন দ্বীপের একমাত্র সংযোগ সূত্র। সামনে একটা সরাইখানা দেখা যাচ্ছে না? একটু দূরে নিচু পাহাড়গুলোর গায়ে, আর মাথায় ছাগল চড়ছে। না, ক্যাপ্টেন বোধ করি ঠিকই বলেছেন, এ এক পুরনো আর ভুলে যাওয়া দ্বীপ। ইজিয়ান মালবের দ্বীপমালার একদা যে মহান সভ্যতার স্ফুরণ হয়েছিল, তার মূল স্রোত থেকে এই দ্বীপ বহু দূরে। এখানে বোধহয় কোনোদিন পদপাত ঘটেনি। কিন্তু পরক্ষণেই কৃষ্ণেন্দুর মনে পড়ল পাঁচিলটার কথা। অত বড় বিশাল পাঁচিল, যা দ্বীপের প্রায় অর্ধেকটা ঢেকে রেখেছে, তা তৈরি করল কারা? কারিগরি বিজ্ঞানে উন্নত মানুষ ছাড়া এমন স্থাপত্যকর্ম তো কেউ করতে পারে না। না, কৌতূহল বেড়েই যাচ্ছে। এই দ্বীপে এসে কৃষ্ণেন্দু ঠিক কাজই করেছে। দ্বীপের একমাত্র সরাইখানাটায় উঠল কৃষ্ণেন্দু। যেমন দ্বীপ তেমনি তার সরাইখানা। খদ্দেরের ভিড় একদমই নেই। এক কাপ গরম ছাগলের দুধ খেয়ে বেরিয়ে পড়ল। এখনই একবার পাঁচিলটার দিক থেকে ঘুরে আসা যাক। সরাইখানা থেকে খানিকটা দূরে একটা গোল টিলা, আর তার ঠিক পাশে পাঁচিলটার একটা বাঁক। এখান থেকেই সার্ভে ওয়ার্ক শুরু করলো কৃষ্ণেন্দু। পাঁচিল বরাবর হাঁটতে লাগলো ও। উদ্দেশ্য ভেতরে ঢুকবার গেটটা খুঁজে বের করা। এ পাঁচিল এত উঁচু এবং এর গা এত মসৃণ যে টপকে ভিতরে যাওয়া একটা অসম্ভব ব্যাপার। কিন্তু না, পাঁচিলটার গায়ে কোথাও কোনো দরজা নেই। এমনকি পাঁচিলের কোনো জায়গা ভেঙে গিয়ে ঢুকবার কোনো পথও তৈরি হয়নি। ঘেরা জায়গাটা একটা উপদ্বীপাকৃতি ভূখণ্ড। এই উপদ্বীপের এক মাথায় ছোট ছোট টিলা, সিন্ধু শকুনের ঝাঁক মাথায় নিয়ে বিক্ষুব্ধ অশান্ত সমুদ্রে বিরামহীন তরঙ্গ ভঙ্গকে প্রতিহত করছে। উপদ্বীপাকৃতি ভূখণ্ড সংকীর্ণ হয়ে যেখানে গিয়ে সমুদ্রে পড়েছে, সেখানটাতে কোনো পাঁচিলের আবরণ নেই। কেবল ওখান থেকে বাগানে ঢোকা যায়, কিন্তু নৌকো ছাড়া ওখানে যাবার উপায় নেই। প্রায় গোটা পাঁচিলটা ঘুরে হতবুদ্ধি হয়েই ফিরে আসছিল কৃষ্ণেন্দু। হঠাৎও শুনতে পেল জলের মৃদু কলতান সঙ্গীত। শব্দটা শুধু দেওয়ালের ভেতর থেকেই আসছে। দেওয়ালের দিকে তাকিয়ে ফাটলটা আবিষ্কার করল কৃষ্ণেন্দু। তারপর দূরবীনে চোখ দিয়ে ভিতরে তাকিয়ে ও স্তম্ভিত হয়ে গেল। এই দ্বীপে আসা সার্থক হয়েছে। গ্রিক ভাস্কর্যের কি অপূর্ব নিদর্শন, কি সার্থক শিল্প সৃষ্টি ও দেখছে। ফাটল থেকে চোখ সরাতে পারল না কৃষ্ণেন্দু। কিন্তু কি আশ্চর্য, পৃথিবীর কোনো পুঁথিপত্রে এই আশ্চর্য মাতৃমূর্তির বিবরণ নেই কেন?
এই দ্বীপে কি কোনোদিন কোনো অনুসন্ধানী প্রত্নতত্ত্ববিদ আসেননি? এশিয়া বা ইউরোপের মূল ভূখণ্ড থেকে এই দ্বীপ তো খুব বেশি দূরে নয়, আর পথও তো এমন কিছু দুর্গম বলে মনে হচ্ছে না। কিন্তু ঘটনা এই যে এই নাম না জানা দ্বীপখণ্ডের উঁচু পাঁচিলের আড়ালে যে অপূর্ব ভাস্কর্যের নিদর্শন রয়েছে তা বাইরের দুনিয়ার মানুষের কাছে একেবারেই অজানা। একটা আবিষ্কারের আনন্দে কৃষ্ণেন্দুর বুকটা দুলে উঠল। সভ্য জগৎ এবার জানবে এই মাতৃমূর্তির কথা। কৃষ্ণেন্দু পাবে আবিষ্কারের গৌরব। মা আর ছেলের মূর্তি দুটিকে এখান থেকে নিয়ে যাবে। মূর্তি দুটির প্রকৃত স্থান হচ্ছে পৃথিবীর কোনো বিখ্যাত জাদুঘর। কিন্তু এই পাঁচিল ঘেরা বাগানের মালিককে, তার সঙ্গে তো আগে কথাবার্তা বলতে হবে। মালিক হয়তো জানেই না যে মানুষের শিল্প সৃষ্টি ইতিহাসে মূর্তি দুটি কত মূল্যবান। নিতান্ত অনিচ্ছার সঙ্গে দেয়ালের ফাটল থেকে চোখ সরিয়ে গ্রামের পথ ধরল কৃষ্ণেন্দু। ধুলো ভরা পথ চলতে চলতে মা আর ছেলের কথাই বারবার মনে আসতে লাগলো ওর। এই মূর্তি দুটির ভাস্কর্য নিঃসন্দেহে দেব দুর্লভ শিল্প প্রতিভার অধিকারী। কিন্তু কে এই মহান শিল্পী? গ্রামে এসে সরাইখানার সামনে থামল কৃষ্ণেন্দু। উফ, ধুলোয় বালিতে জুতো জোড়ার কি অবস্থা হয়েছে! জুতোর মধ্যেও বালি আর কাঁকড় ঢুকে গেছে। জুতো খুলে একটু পরিষ্কার করে নেওয়া যাক। নিজের কামরায় এসে ব্যাগ থেকে কালি আর বুরুশ বের করল কৃষ্ণেন্দু। আমি করে দিচ্ছি। চমকে উঠে মুখ তুলল কৃষ্ণেন্দু। দরজায় একটি ছেলে এসে দাঁড়িয়েছে। তার এক হাতে একখণ্ড ছেঁড়া ন্যাকড়া, অন্য হাতে জুতো পালিশ করবার সাজ সরঞ্জাম। কৃষ্ণেন্দুর অনুমতির কোনো অপেক্ষা না রেখেই ছেলেটি জুতো পালিশ করতে শুরু করল। খাটের উপর বসে কৃষ্ণেন্দু তাকিয়ে রইল ছেলেটির দিকে। ছেলেটির বয়স হবে বছর 15। বেশ শক্ত সমর্থ চেহারা, বয়সের তুলনায় একটু বেটে। আগের যুগ হলে ছেলেটি কোনো চিত্রশিল্পী বা ভাস্করের মডেল হতে পারত। ছেলেটির মাথার গড়ন চমৎকার। মাথা ভরা কোঁকড়া চুল, দুথকা চুল এসে লুটিয়ে পড়েছে কপালের দুপাশে, যেন চারণভূমি, পশুপাল আর বনভূমির গ্রিক অধিদেবতা প্যানের ছোট ছোট দুটি শিং। খাঁটি গ্রিসিয়ান প্রোফাইল। কিন্তু না, মস্ত একটা খুঁত রয়েছে। ছেলেটির নাকের পাশ থেকে উপরের ঠোঁটের কোণা পর্যন্ত এসে একটা গভীর ক্ষত চিহ্ন রয়েছে। এ ক্ষত অতীতের কোনো দুর্ঘটনার সাক্ষী। ক্ষতের ফলে চামড়ায় টান পড়ে উপরের ঠোঁটটা ডান দিকে একটু উঠে গেছে। মুক্তোর মতো সাদা দাঁতের ঝলক দেখা যাচ্ছে সেখান থেকে। না, অতীতের কোনো শিল্পী প্যান দেবতার মডেল হিসেবে এই ছেলেটিকে নির্বাচন করতেন না। গ্রামের বাইরে ওই পাঁচিল ঘেরা বাগান বাড়ির মালিককেই গ্রিক ভাষায় কৃষ্ণেন্দু প্রশ্ন করল। ইংল্যান্ডে পড়াশোনা করবার সময় ও ভালো করে গ্রিক ও ল্যাটিন ভাষা শিখে নিয়েছিল। ছেলেটি চমকে মুখ তুলল। একটা ছায়া যেন নেমে এলো ওর দুটি কালো চোখে। আস্তে আস্তে ও মাথা নাড়ল। তুমি নিশ্চয়ই জানো। কৃষ্ণেন্দু আবার বলল, দ্বীপের গোটা দক্ষিণ দিকটা জুড়ে এই পাঁচিল ঘেরা বাগানটা কার? এ বাগানের মালিক কে? ও পাঁচিল ঘেরা বাগানটা চিরকালই এখানে আছে। প্রবলভাবে মাথা নেড়ে ছেলেটি বলল। চিরকাল মানে তো অনেক সময়। কৃষ্ণেন্দু হাসল। সম্ভবত তোমার বাবা জানেন। আমার বাবা নেই, মা নেই, কেউ নেই। আমি একলা। আহা, শুনে দুঃখ পেলাম। কিন্তু তুমি কি সত্যিই জানো না ও বাগান বাড়িতে কারা থাকে? ছেলেটি জড়িত স্বরে কি একটা নাম বলল। কি বললে? গর্ডন। ঝুঁকে পড়ে কৃষ্ণেন্দু জিজ্ঞেস করল, তুমি বলছো গর্ডন নামে এক ইংরেজ পরিবার ওই পাঁচিল ঘেরা সম্পত্তির মালিক? কৃষ্ণেন্দু যেন বেশ আশাহত হলো। যদি কোনো ইংরেজ পরিবার ও সম্পত্তির মালিক হয় তবে মূর্তি দুটো পাওয়ার আশা খুবই কম। তারা ইংরেজ নয়। তবে আমি ও বাড়ির লোকদের সঙ্গে দেখা করতে চাই। অসম্ভব, ওখানে যাবার কোনো পথ নেই। জানি দ্বীপের দিক থেকে কোনো পথ নেই, কিন্তু সাগরের দিক থেকে তো যাওয়া যেতে পারে। ওদিকটায় তো পাঁচিল নেই। ছেলেটি কোনো কথা বলল না, কেবল মাথা নাড়ল। ইতিমধ্যে একজন দুজন করে গ্রামবাসী জড়ো হয়েছিল দোরগোড়ায়। তারা চুপচাপ ওদের কথোপকথন শুনছিল। ছেলেটির জুতো পালিশ শেষ হলো। কৃষ্ণেন্দু ওর হাতে 50 লেপ্টার একটা মুদ্রা গুজে দিল। ছেলেটি হাসল। সুন্দর এক কমনীয় কিশোর মূর্তি। সুন্দর, কিন্তু নিখুঁত নয়। দোরগোড়ায় যারা এসে দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন বুড়ো গোছের লোককে কাছে ডাকল কৃষ্ণেন্দু। আমি গ্রামের বাইরের উঁচু পাঁচিল ঘেরা বাগানের মালিকের সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি আমায় নিয়ে যেতে পারবে? আঁতকে উঠে লোকটা 2 পা পিছিয়ে গেল। তারপর কৃষ্ণেন্দুর প্রশ্নের কোনো জবাব না দিয়েই ঘর থেকে বেরিয়ে গেল নিঃশব্দে। কৃষ্ণেন্দুর মনে হলো পয়সা না দিলে বোধ হয় এদের মুখ খুলবে না। তাই দোরগোড়ায় যারা দাঁড়িয়েছিল তাদের সবাইকে শুনিয়েও বলল, আমি জানি
যে সাগরের দিক থেকে ছাড়া ও পাঁচিল ঘেরা জায়গাটায় ঢুকবার কোনো পথ নেই। যে আমাকে নৌকো করে ওখানে নিয়ে যেতে পারবে তাকে আমি 50 ড্রাকমা না, পুরো 100 ড্রাকমাই দেব। গরিব দ্বীপবাসীর কাছে এ অনেক টাকা। ওদের মধ্যে কেউই একসঙ্গে এতগুলো টাকা হাতে পায়নি। এ টাকা হয়তো একজন দ্বীপবাসীর কাছে সারা বছরের উপার্জনের সমান। এ অনেক টাকা। তবু দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা মানুষেরা কোনো উচ্চবাচ্য করল না, কেবল একে অন্যের দিকে তাকালো। বলো, কে যেতে রাজি আছো? কেউ কোনো কথা বলল না। একে একে ওদের সবাই চলে গেল দোরগোড়া থেকে। পেছন ফিরেও একবার কেউ তাকালো না। সারা গ্রাম ঘুরে একটা লোক জোগাড় করতে পারল না কৃষ্ণেন্দু। কেউ নিয়ে যেতে রাজি হলো না ওকে। সর্বত্রই সেই একই ধরনের রহস্যময় অস্বীকৃতি। কে ওটাকে তৈরি করেছে বা কারা ওখানে থাকে বলা তো দূরের কথা, দ্বীপবাসীরা যেন পাঁচিলটার উল্লেখ পর্যন্ত করতে অনিচ্ছুক। ওদের কাছে পাঁচিল ঘেরা বাগানটার যে কোনো অস্তিত্বই নেই। ওটা যেন একান্তই অবাস্তব। সন্ধেবেলায় হতাশ হয়ে সরাইখানায় ফিরে এলো কৃষ্ণেন্দু। খাবার টেবিলে বসে অপূর্ব মূর্তি দুটোর কথাই ভাবতে লাগলো। দেয়ালের ওপাশে মা আর ছেলেকে এতক্ষণে আসন্ন অন্ধকার ডেকে ফেলেছে, শুরু করেছে। একটা গভীর বেদনা বোধ ঘনিয়ে এলো মনের আকাশে। মূর্তি দুটো বোধহয় পাওয়া যাবে না। রাত গভীর হলো। সরাইখানার ঘরে বসে থাকতে ভালো লাগলো না কৃষ্ণেন্দুর। পেন্সিল টর্চটা নিয়ে বেরিয়ে পড়ল ও। নিঝুম নিস্তব্ধ গ্রাম্য পথ। সারা গ্রাম ঘুমিয়ে পড়েছে। আপন মনেই সমুদ্রের দিকে হাঁটতে লাগলো। হঠাৎ পেছনে একটা লঘু পদশব্দ শুনে চমকে পেছন ফিরে তাকালো কৃষ্ণেন্দু। একটি ছেলে আসছে। হ্যাঁ, সেই জুতো পালিশ করা ছেলেটিই তো। তারার আলোয় ছেলেটির চোখ দুটো ঝকঝক করছে। ছেলেটি কাঁপছে। কিন্তু রাতটা তো চমৎকার। বাতাসে তো হিমের পরশ নেই, তবে কেন কাঁপছে ও? ছেলেটি এসে কৃষ্ণেন্দুর হাতে হাত রাখলো। আঙুলগুলো যেন বরফের মতো ঠান্ডা। আপনাকে আমার নৌকোয় করে নিয়ে যাব, কাঁপা কাঁপা গলায় ফিস ফিস করেও বলল। কৃষ্ণেন্দু হাসল। একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুক থেকে। এই ছেলেটির কথা ওর আরও একটু আগে ভাবা উচিত ছিল। বাহ, এ তো বেশ কথা। কখন আমরা যাব? ভাটার আগে। সেটা কখন? সূর্য উঠবার ঠিক 1 ঘন্টা আগে। ঠিক আছে, আমি তৈরি থাকব। আমায় 100 ড্রাকমা দেবেন তো? নিশ্চয়ই। আমি আপনাকে নিয়ে যাব ঠিকই, কাঁপা কাঁপা গলায় ছেলেটি বলল। কিন্তু ছোট টিলাগুলো পর্যন্ত আমি যাব, তার ওপাশে কিন্তু আমি কিছুতেই যাব না। ভাটার টানে যতক্ষণ না জল সরে যায় ততক্ষণ আপনাকে টিলার ওপরেই অপেক্ষা করতে হবে। ডাঙা জাগলে বাকি পথটুকু আপনাকে হেঁটে যেতে হবে। এত ভয় পাচ্ছ কেন বলো দেখি? অনধিকার প্রবেশের সব দায় দায়িত্ব তো আমার। যদিও মনে হয় না। ঠান্ডা আঙুলে কৃষ্ণেন্দুর হাতখানাকে শক্ত করে আঁকড়ে ধরল ছেলেটি। তারপর ফিস করে বলল, আপনি কিন্তু কাউকে বলবেন না যে আমি আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি। বেশ তো, তাই হবে। তুমি যদি না চাও তবে একথা আমি কাউকে বলবো না। না না, বলবেন না। ছেলেটির কাঁপা কাঁপা স্বরে মিনতির স্বরে ঝরে পড়ল। ওরা কেউ এটা পছন্দ করবে না। ওরা জানলে। আরে বুঝেছি, তোমার কোনো চিন্তা নেই। আমি কাউকে কিছু বলবো না। মনে রাখবেন, সূর্য উঠবার ঠিক 1 ঘন্টা আগে এপাশের পাঁচিলটা যেখানটায় সমুদ্রে গিয়ে শেষ হয়েছে সেখানে নৌকো নিয়ে আমি আপনার জন্য অপেক্ষা করব। আমার মনে থাকবে, তুমি ঠিক সময়ে আসবে তো? আমার কোনো ভুল হবে না। আমি ঠিক সময়েই আসব। মাথার উপর তারা জ্বলা আকাশ। তারকারাশি ম্লান হয়ে এলেও এখনও আকাশ পথ থেকে মুছে যায়নি। নির্দিষ্ট জায়গায় এসে ছেলেটির দেখা পেল কৃষ্ণেন্দু। একখানা পালহীন ছোট্ট নৌকার উপর ছেলেটি বসেছিল। ঢেউয়ের দোলায় নৌকাখানি দুলছিল। এতটা পথ দাঁড় বেয়ে এসেছে ছেলেটি। নৌকোয় উঠল কৃষ্ণেন্দু। যাত্রা শুরু হলো। ছেলেটি একেবারে চুপচাপ। সাগর বিক্ষুব্ধ। শেষ রাতের ঠান্ডা বাতাস বইছে। কুয়াশার আড়ালে পাঁচিলকে অদ্ভুত রহস্যময় বলে মনে হচ্ছে। ভাটায় জেগে ওঠা পাথুরে ডাঙার দিকেই নৌকোটা এগোচ্ছিল দুলতে দুলতে। কে এই পাঁচিলটা তৈরি করেছিল? প্রাচীনেরা। সাগরের ঠান্ডা হাওয়ায় ছেলেটির গলার স্বর থরথর করে কাঁপছে। উঁচু পাঁচিলটার দিকে পিছন ফিরে ছেলেটি নৌকো চালাচ্ছে। কতটা এগোনো হলো বুঝবার জন্য পাঁচিলের দিকে না তাকিয়ে সাগরের দিকে তাকাচ্ছে। ও পাঁচিলটা চিরকাল ধরে এখানে রয়েছে। আবার জবাব দিল। উষার আলো ফুটে উঠেছে। আকাশে তারার মালা অদৃশ্য। কেবল 2-4টা বিবর্ণ ম্লান তারা এখনো আকাশ পথ থেকে মুছে যায়নি। প্রত্যুষের তরল অন্ধকারে এগিয়ে আসা দেওয়ালটার দিকে তাকিয়ে কৃষ্ণেন্দু ভাবতে থাকে,
দেয়ালটা বহু পুরনো, এতে কোনো সন্দেহ নেই। গ্রিক সভ্যতার স্ফুরণের প্রথম যুগেই বোধ করি পাঁচিলটা তৈরি হয়েছিল। আর ওই মা আর ছেলে, এও বোধহয় সেই যুগেরই কোনো মহান শিল্পীর সৃষ্টি। কিন্তু আসল প্রহেলিকা হচ্ছে এই যে এমন কারিগরি বিদ্যা আর এমন তুলনাহীন অপূর্ব শিল্পকর্ম বাইরের শিল্প জগতের কাছে এতকাল ধরে অজ্ঞাত রইল কী করে? যুগ যুগ ধরে কালের ভ্রুকুটি অগ্রাহ্য করে এই অজানা দ্বীপের বুকে উঁচু দেয়ালটা যেন সগর্বে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এত কালের মধ্যে একজন সভ্য মানুষের পদসঞ্চারও কি এখানে শোনা যায়নি? এমন একজন মানুষও কি এখানে আসেনি যে ওই দেয়াল আর মূর্তির প্রকৃত গুরুত্ব আর তাৎপর্য বুঝতে পারে? নিশ্চয়ই এসেছিল, কিন্তু বাইরের দুনিয়ার একটা গুজব পর্যন্ত শোনা যায়নি কেন? একখণ্ড কালো পাথরের গায়ে এসে নৌকো থামল। কৃষ্ণেন্দুর চিন্তাসূত্র কেটে গেল। ছেলেটি বৈঠা তুলে রাখল নৌকার উপর। আমি আর এগোবো না, জোয়ারের সময় আমি আবার এখানে আসব, ভয় কাঁপা কাঁপা গলায় ছেলেটি বলল। আপনি আপনি এখন আমার পাওনাটা মিটিয়ে দেবেন? নিশ্চয়ই। পকেট থেকে মানিব্যাগটা বের করল কৃষ্ণেন্দু। কিন্তু তুমি কি আমায় আর একটু এগিয়ে দেবে না? না। তীক্ষ্ণ গলায় ছেলেটি চিৎকার করে উঠল, আমি আর এগোতে পারবো না। নৌকো লাগাবার ঘাট পর্যন্ত চলো না। এখানে কোনো ঘাট নেই, তীব্রভাবে জবাব দিল ছেলেটি। না, সত্যিই কোনো ঘাট নেই। কৃষ্ণেন্দু তাকিয়ে দেখল সামনে বালুকাময় বেলাভূমি। এখানে ওখানে খণ্ড খণ্ড বড় বড় পাথরের চাঁই, তার ওপাশে আগাছার ঝোপ, মাঝে মাঝে দু চারটে লম্বা সাইপ্রেস গাছের দেখা যাচ্ছে। শোনো, তোমায় যা বলি, আমি নৌকাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, তুমি না হয় এখানেই অপেক্ষা করো। আমার মোটেই দেরি হবে না, আমি শুধু এই বাগানের মালিকের সঙ্গে একটু কথা বলেই চলে আসব। বড় জোর ঘণ্টাখানেক সময় লাগবে। না। ছেলেটি গলা চিরে একটা আর্তচিৎকার বেরিয়ে এলো। আপনি যদি নৌকোখানা নিয়ে যান তাহলে? দারুণ উত্তেজনায় ছেলেটি উঠে দাঁড়ালো, বৈঠা নিয়ে ঝুঁকে পড়ল পাথরের গা থেকে নৌকাখানাকে সরিয়ে নেবার জন্য। আর সেই মুহূর্তেই ঘটে গেল অঘটনটা। প্রচণ্ড এক ঢেউয়ের ধাক্কায় নৌকোটা দুলে উঠল। টাল সামলাতে না পেরে ছেলেটি গিয়ে ছিটকে পড়ল অশান্ত সাগরের জলে। একখণ্ড পাথরের মতোই ডুবে গেল ছেলেটি। ও বোধহয় ভালো করে সাঁতারই জানে না। অঘটনটা এত আচমকা ঘটে গেল যে ব্যাপারটা বুঝতে মুহূর্ত সময় লাগলো কৃষ্ণেন্দুর। তারপর বুক ভরা শ্বাস নিয়ে ও ঝাঁপ দিল সাগরের জলে। একখণ্ড ডুবো পাথরের সঙ্গে ধাক্কা লাগলো ওর। কপালটা বোধ করি কেটেই গেল, তবু জল থেকে মাথা তুলল না কৃষ্ণেন্দু। ডুব সাঁতার কেটে এগিয়ে চলল। হ্যাঁ, পেয়েছে এইবার। ডুবন্ত ছেলেটা জামা চেপে ধরল কৃষ্ণেন্দু, কিন্তু ভিজে কাগজের মতো জামার টুকরোটা ছিঁড়ে এলো ওর হাতে। আবার হাত বাড়ালো কৃষ্ণেন্দু। এবার ছেলেটার মাথার উপর হাত পড়ল। শক্ত মুঠোয় ওর চুল ধরে জলের উপরে ভেসে উঠল কৃষ্ণেন্দু। সাঁতরে এগিয়ে চলল কূলের দিকে। নৌকোটাকে দেখা যাচ্ছে না। কৃষ্ণেন্দুর লাফের ধাক্কায় ছিটকে গেছে নৌকোটা। বোধহয় আশেপাশে কোনো পাথরের আড়ালে চলে গেছে, পরে খুঁজে দেখা যাবে। এখন আর নষ্ট করার মতো সময় নেই। ছেলেটাকে আগে ডাঙায় নিয়ে যেতে হবে। সাঁতার কেটে এগিয়ে চলল কৃষ্ণেন্দু। শতখানেক গজ দূরেই পাঁচিলের দুটো হাতার মাঝখানে বালুকাময় বেলাভূমি। জল থেকে যখন ও উঠে এলো তখন ছেলেটা দুর্বলভাবে কাশছে। ওর নাক মুখ থেকে ঝরে পড়ছে সাগরের নোনা জল। অনেকটা জল খেয়েছে ছেলেটা। ওর অর্ধ অচেতন দেহটাকে নিয়ে কুলে উঠে এলো কৃষ্ণেন্দু। তারপর জলের সীমা থেকে দূরে বালির ওপর ওকে শুইয়ে দিল। কয়েক মুহূর্ত কাটল। ছেলেটা চোখ খুলল, হতবুদ্ধির মতো তাকিয়ে রইল কৃষ্ণেন্দুর দিকে। কোনো ভয় নেই, এক্ষুনি তুমি ঠিক হয়ে যাবে। একটু বসো তুমি এখানে, আমি দেখি তোমার নৌকোটা কোথায় গেল। জলের দিকে আবার এগোলো। সাঁতার কেটে এগিয়ে চলল। না, ভাগ্যটা ভালোই বলতে হবে, নৌকোখানা এখনো বারদরিয়ায় ভেসে যায়নি। একখণ্ড পাথরের চাইয়ের ওপাশে নৌকোখানা দেখতে পেল কৃষ্ণেন্দু। ঢেউয়ের তালে তালে ওখানা উঠছিল আর পড়ছিল। নৌকোয় উঠে বসলো। তারপর বৈঠা নিয়ে জল কেটে এগিয়ে চলল। দিগন্তে সাগরের বুকে সূর্যোদয় হচ্ছে। অপূর্ব দৃশ্য। বাতাসের বেগ স্তিমিত। বাতাস যেন কানে কানে কী কথা বলতে চাইছে। অদ্ভুত অনুভূতি। নৌকো নিয়ে কূলে এসে পৌঁছল কৃষ্ণেন্দু। ছেলেটি আর বালির উপর শুয়ে নেই, একটা পাথরে হেলান দিয়ে ও দাঁড়িয়ে আছে। ওর ঘাটটা ঘোরানো বাগানের দিকে তাকিয়ে গভীর মনোসংযোগের সঙ্গে যেন ও কি দেখছে। কি হে, এখন খানিকটা ভালো বোধ করছো তো? সোল্লাসে কৃষ্ণেন্দু জিজ্ঞেস করল। দুর্ঘটনাটা ঘটে ভালোই হয়েছে, কি বলো? আমরা পাঁচিল ঘেরা বাগানে ঢুকবার একটা ছুতো পেয়ে গেছি। ছেলেটির কাছ থেকে কোনো জবাব এলো না।
ও এক চুল নড়ল না পর্যন্ত, যেমন ভঙ্গিতে দাঁড়িয়েছিল তেমনিই রইল। কি হে, আমার কথা শুনতে পাচ্ছ না? ওর অনাবৃত কাঁধে হাত রাখল কৃষ্ণেন্দু। সঙ্গে সঙ্গে চমকে উঠল, হাতটা সরিয়ে নিল। এ কি অবিশ্বাস্য ব্যাপার! নিদারুণ বিস্ময়ে বালুকাময় বেলাভূমির দিকে তাকালো কৃষ্ণেন্দু। এই তো ওখানে বালির উপর ছেলেটিকে শুইয়ে রেখেছিল। ভিজে বালির উপর স্পষ্ট দাগ দেখা যাচ্ছে। ওখান থেকে উঠে ছেলেটি এই পাথরখণ্ড পর্যন্ত এগিয়ে এসেছে। বালির ওপর ওর দু পায়ের ছাপ রয়েছে, আর এখানেই ও এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। ঘাড় হেলিয়ে কি যেন দেখছে ও। ওর ঠোঁট ফাঁক, দু চোখ বিস্ফারিত, সারা মুখে এক অতলান্ত অতল বিস্ময়ের ছাপ। এই তো আর এক সারি পায়ের ছাপ দেখা যাচ্ছে। বাগানের দিক থেকে লঘুপদ সঞ্চারে কে যেন পাথরখণ্ডের ওপর ওপাশ থেকে পর্যন্ত এসেছে। এই পাদুকাহীন নগ্ন পদচিহ্ন নিশ্চয়ই কোনো নারীর। ছেলেটির অবস্থা দেখে আর রহস্যময় পদচিহ্নের দিকে তাকিয়ে কৃষ্ণেন্দু মুহূর্তের মধ্যে বুঝে ফেলল ব্যাপারটা। এটা ওর অনেক আগেই বোঝা উচিত ছিল। নিজেকে ধিক্কার দিল ও। ইতিহাসের ছাত্র হিসাবে প্রাচীন গ্রিসের পৌরাণিক কাহিনী আর কিংবদন্তির সঙ্গে যথেষ্ট পরিচয় ছিল ওর। বালুকা বেলায় রহস্যময় নারী পদচিহ্ন দেখে এক ভয়ঙ্কর কিংবদন্তির কথা ওর মনে এলো। গর্গ্যান, এ কি গ্রিক পুরাণের সেই গর্গ্যানদের দ্বীপ? গর্গ্যানরা হচ্ছে গ্রিক পুরাণের তিন ভয়ঙ্কর দানবী, মেডুসা, ইউরিয়েল আর স্থেনো। এই তিন বোনের নাম একদা মহা আতঙ্কের সৃষ্টি করত মানুষের মনে। ওদের মাথায় নাকি ছিল চুলের বদলে কতকগুলো জীবন্ত সর্প। ওরা এমনই ভয়ঙ্করী আর কুদর্শনা ছিল যে কোনো মানুষে ওদের দিকে তাকাতে পারত না। গ্রিক পুরাণে বলে, তাদের মুখের দিকে যে তাকাতো সেই নাকি পাথরে পরিণত হতো। সকালের নরম সেই সোনালি আলোয় বালুকাময় বেলাভূমিতে দাঁড়িয়ে রইল হতবুদ্ধি কৃষ্ণেন্দু। ওর মাথার ওপর সিন্ধু শকুনের চিৎকার, তিন পাশে অশান্ত ইজিয়ান সাগরের গর্জন। কৃষ্ণেন্দু এবার পরিষ্কার বুঝতে পারছে কারা এই পাঁচিল তৈরি করেছিল, কেন তৈরি করেছিল, কেন দ্বীপের অবশিষ্ট অংশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল বাগানটাকে। এ বাগান তিন গর্গ্যানের বিচরণ ভূমি। গ্রিক পুরাণ বলে মহাবীর পারসিউস মেডুসাকে নিহত করেছিলেন, কিন্তু তার বাকি দু বোন ইউরিয়েল আর স্থেনো, সেই দুই দানবী কি আজও বেঁচে আছে? ওরা কি অমর? হায় ভগবান, এ অসম্ভব। এ তো একটা পুরা কাহিনী, একটা কিংবদন্তি মাত্র। কিন্তু চোখের সামনে যা দেখা যাচ্ছে তাতে তো কেবল নিছক কিংবদন্তি বলে মনে হচ্ছে না। তিন দানবী বোনের কাহিনীকে এ তো এক ভয়ঙ্কর সত্য। দারুণ আতঙ্কে কৃষ্ণেন্দু তাকালো সামনের স্থানু মূর্তিটির দিকে। একখণ্ড পাথরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অচল দেহটি। ঘাড় হেলানো, ঠোঁট ফাঁক, চোখ দুটো বিস্ফারিত, সারা মুখে অতলান্ত বিস্ময়ের ছাপ। কপালের দুপাশে শিলীভূত দুথোকা চুল থেকে প্যান দেবের দুটি রস্য শৃঙ্গ, নিখুঁত মাথার গড়ন, একটি সার্থক গ্রিক ভাস্কর্য। মসৃণ কাঁধের উপর এখনো ফোঁটা ফোঁটা নোনা জল দেখা যাচ্ছে। ছিন্ন শার্ট থেকে এখনো ঝরে পড়ছে সমুদ্রের লবণাক্ত জল। মূল্যবান পাথরে গড়া প্যান দেবের মূর্তি, কিন্তু মূর্তি নিখুঁত নয়। নাকের পাশ থেকে উপরের ঠোঁটের কোণ পর্যন্ত একটা ক্ষত চিহ্ন। ডান পাশের পাথরের ঠোঁটটা একটু একটু করে উঠে গেছে। দেখা যাচ্ছে মুক্ত শুভ্রদন্ত রুচি। টিপ টিপ টিপ, লঘু পদ সঞ্চারে কে যেন আসছে পেছনে। খস খস খস, কানে আসছে বাতাসে আন্দোলিত ঢিলে লম্বা গাউনের শব্দ। নাকে আসছে যেন কোনো ভিন্ন লোকের অজানা সুরভি। হিস হিস হিস, শোনা যাচ্ছে যেন অজস্র সর্পের হিংসা আতুর ক্রুদ্ধ গর্জন। না না, কৃষ্ণেন্দু পিছন ফিরবে না, ও তাকাবে না। ও জানে কি মহা সর্বনাশ এগিয়ে আসছে, কিন্তু এ কি অদম্য কৌতূহল। সে যে না তাকিয়ে আর পারছে না। না না, এবং দেখল। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।